বলেই ক্যালভেন নামের লোকটি ফোন কেটে দিল। হিয়া কিছুক্ষণ ফোন হাতেই বসে থাকলো। তার মানে আয়েশ ফায়ারফ্লাই নামে ওই মেয়েকে পছন্দ করে। মুহূর্তের মাঝেই আগে সব সমীকরণ মেলাতে মেলাতে দ্রুত বেরিয়ে গেল আয়েশদের বাড়ির উদ্দেশ্যে। কলিং বেল বাজানোর পর সার্ভেন্ট দরজা খুলে দিল। হিয়া কিছু না বলেই দ্রুত পায়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। সেদিকে সার্ভেন্ট কিছুক্ষণ তাকিয়ে কিচেনে চলে গেল। হিয়ার কাছে কৈফিয়ত চাওয়া মানা। আর সার্ভেন্ট জানে হিয়া হয়তো রুয়াসের রুমে যাচ্ছে, তাই আর কিছু জিজ্ঞাসা করলো না। হিয়া আয়েশের ঘরে যেয়ে প্রত্যেকটা ডর চেক দিতে লাগলো। জন্মগত আমেরিকানদের সমস্যা, এরা কখনো কোনো কিছু লক করে না। আর আয়েশের ঘরে কেউ আসে না, বিধায় কিছু লক করা নেই ওর। হিয়া আলমারি খুলে একটা ডর পেল। ডরটা খুলতেই হিয়া একটা কালো বক্স দেখতে পেল। হিয়া বক্সটা হাতে নিতে চেনা পরিচিত একটা ডায়েরি দেখলো। ডায়েরিটা হাতে নিতে একটা ফটো ফ্রেম পেল। ফ্রেমটা খুলতেই হিয়া আঁতকে উঠল। ওর হাত থেকে ফ্রেমটা পড়ে গেল। হাস্যোজ্জ্বল একটা মেয়ে, হাতে একটা কাচের জার, সেখানে জোনাকি পোকা ভর্তি। সেদিকে তাকে মেয়েটা হেসে আছে। কোরিয়ান ব্যাঙ্গস দেওয়া মেয়েটা আর কেউ নয়, হিয়া নিজেই। এটা ওর 9 বছর থাকতে তোলা হয়েছিল আয়েশের সেলফোনে। হিয়া ফ্লোরে বসে পড়ল। বক্সটা খুলে দেখল ওর ভেতর ব্ল্যাক পার্লের পেন্ডেন্ট। এই পেন্ডেন্টটা হিয়ার ইউজ লিস্টের প্রথমে ছিল। কেউ নিজে ভালোবেসে সমুদ্রের অতল গহ্বর থেকে এই ব্ল্যাক পার্ল নিয়ে নেকলেস বানিয়ে ওকে পরিয়ে দেবে। হিয়ার হাত কাঁপতে শুরু করলো। ডায়েরি খুললো ও। এটা ওর ডায়েরি, যেটা 7 বছর আগে হারিয়ে গিয়েছিল। এটাই ও ওর সব উইশ লিখে রাখতো। এটা ওর 9 বছর থাকতে তোলা হয়েছিল আয়েশের সেলফোনে। হিয়া ফ্লোরে বসে পড়ল। বক্সটা খুলে দেখলো ওর ভেতরে ব্ল্যাক পার্লের পেন্ডেন্ট। এই পেন্ডেন্টটা হিয়ার ইউজ লিস্টের প্রথমে ছিল। কেউ নিজে ভালোবেসে সমুদ্রের অতল গহ্বর থেকে এই ব্ল্যাক পার্ল এনে নেকলেস বানিয়ে ওকে পরিয়ে দেবে। হিয়ার হাত কাঁপতে শুরু করলো। ডায়েরিটা খুললো ও। এটা ওর ডায়েরি, এটা ওর ডায়েরি, যেটা 7 বছর আগে হারিয়ে গিয়েছিল। এটাই ও ওর সব উইশ লিখে রাখতো। হিয়ার যেন বিশ্বাস হচ্ছে না, কিছু মানতে ইচ্ছে লাগছে না, খুব কান্না পাচ্ছে। এখন সব সমীকরণ বুঝতে পারছে ও। মুহূর্তের মাঝে ক্যালভেনের কথা মনে আসতেই হিয়া তড়িঘড়ি করে ক্যাথালিনকে কল করলো। ক্যাথালিন প্রথমে ফোন ধরেনি, পরে ফোন ধরতে হিয়া বলল, সিস, তোমার সাথে কথা আছে, আমি এখনই দেখা করতে চাই। হিয়ার উদ্বিগ্ন হয়ে বলা কথায় ক্যাথালিনের কপালে ভাঁজ পড়ল। ও হিয়াকে বলল, ওকে, আগে শান্ত হো। কি হয়েছে আমাকে আগে বল। আমি ইমিডিয়েটলি তোমার সাথে দেখা করতে চাই, এক্ষুনি। কথাগুলো বলতে যেয়ে গলা কাঁপলো হিয়ার। সেটাও বুঝতে পেরে বলল, কি হয়েছে হিয়া, এমন করছো কেন? অবশ্যই দেখা করবে, কিন্তু আমি লস অ্যাঞ্জেলসে নেই। আমি রিকার্ডের সাথে ওয়াশিংটনে এসেছি। হিয়া এবার ফ্লোর থেকে উঠেই সব ঠিকঠাকভাবে নিয়ে বলল, ওকে, ওয়াশিংটনের কোথায় আছো? আমি আসছি, তোমায় আমার অ্যাড্রেসটা দাও। হাই, কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? ক্যাথালিনের কথাই হিয়া বলল, আমার কিছু জিজ্ঞেস করার আছে। আমাকে তোমার কাজিন ক্যালভিন কল দিয়েছিল। ক্যাথালিন অবাক হয়ে বলল, হোয়াট? ও তোমাকে কি বলেছে আমাকে বলো। প্লিজ সিস, তোমার তোমার সাথে দেখা করাটা খুব জরুরি আমার, খুব। হিয়ার করুণ কণ্ঠে ক্যাথালিন বলল, হ্যাঁ, আমি অবশ্যই দেখা করব। আমি কাল লস অ্যাঞ্জেলসে আসছি। ওকে কথা শেষ করতে না দিয়ে হিয়া বলল, নো, আমি আজই দেখা করতে চাই। তুমি তোমার অ্যাড্রেসটা দাও। ওকে, ডোন্ট বি প্যানিক। তুমি শান্ত হও। আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। টিকিট পেলে এখনই রওনা হব। আচ্ছা। হিয়ার কথা শেষ করার আগেই ক্যাথালিন আবারও বলল, ইয়া প্লিজ, তুমি আয়াসকে কালফান সম্পর্কে কিছু বলো না প্লিজ, ও খুব রাগ করবে। হিয়া আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, কিন্তু আমি তোমার সাথে দেখা করবো, এটা অ্যাশকে তুমি বলবে না। হ্যাঁ। বলে ক্যাথালিন কল কেটে মাথায় হাত চেপে সোফায় বসে পড়ল। কিচেন থেকে রিকার্ডো তখন সবেমাত্র বের হয়েছে। ক্যাথালিনের কাছে যে বলল, কি হয়েছে ক্যাথ? ক্যাথালিন কোনো উত্তর না দিয়ে বিড়বিড় করে বলল, এটা তুই কি করছিস কালফি? উফ, ওটা কি করলি তুই? উফ। বলে রিকার্ডোর দিকে ফিরে বলল, আমি এয়ারপোর্টে যাচ্ছি রিক, এক্ষুনি লস অ্যাঞ্জেলেস যেতে হবে। রিকার্ডো ভুরকুচকে তাকিয়ে বলল, হঠাৎ কি হলো?
কাল হিয়াকে সব বলে দিয়েছি, আয়াসকে নিয়ে সব বলে দিয়েছি। আমাকে এক্ষুনি যেতে হবে। বলে ক্যাথালিন পাশ থেকে শার্ট তুলে গায়ে জড়িয়ে ফোন আর ওয়ালেট নিয়ে দরজার দিকে যেতে গেলেই রিকার্ডো নিজের সাথ উঠিয়ে চলল ক্যাথালিনের পেছনে। লস এঞ্জেলস এর একটা লেকের ধারে বসে আছে হিয়া। ও প্রায় এভাবে 2 ঘন্টা ধরে বসে আছে। হিয়া এতটাই অস্থিরভাবে বসে আছে যে কোনো কিছুর ওর খেয়াল নেই। কোনো ধরনের ওভারকোট ছাড়াই একটা পাতলা সোয়েটার পরে চলে এসেছে। সন্ধ্যার পরপর প্রায় তুষার পড়বে, সে এদিকে ওর একটুও খেয়াল নেই। ওর শুধু একটাই কথা ভাবছে। ওর বাংলাদেশে যাওয়া থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। হিয়ার শ্বাস প্রশ্বাস খুব তীব্রভাবে চলছে। ও শুধু চাই ও যা দেখেছে, যা বুঝেছে, সব যেন ভুল হয়। ও কোনোভাবে মানতে পারবে না আজ এতটা তীব্রভাবে ওকে ভালোবাসতো। এটা যেন মিথ্যা হয়। ক্যাথালিন একাই আসলো হিয়ার সাথে কথা বলতে। রিকার্ডোকে ও বাড়িতে রেখে এসেছে। ক্যাথালিন যে অন্যমনস্ক হয়ে থাকা হিয়ার কাঁধে হাত রাখলো। অন্যমনস্ক হয়ে থাকায় হিয়া কাঁধে হাত পেতেই এক প্রকার লাফিয়ে উঠল। ওকে এমনভাবে দেখে ক্যাথালিন উদ্বিগ্ন হয়ে বলল, আমি ভয় পেও না। ক্যাথালিনকে দেখে হিয়া শান্ত হলো। ক্যাথালিন হিয়ার পাশে বসে হিয়ার হাত ধরে বলল, দেখো হিয়া, ইতিমধ্যে তুমি হয়তো সব জেনে গেছো। আয়াস তোমাকে 12 বছরেরও বেশি সময় ধরে ভালোবাসে। তুমি তখন ছোট ছিলে বিধায় আয়াস তোমাকে পরে বলতে চেয়েছিল। আর তোমার মম আর আয়াসের মম তোমাদের বিয়ে ঠিক করেছিল। সেটা তুমি রুয়াইশা আর ঋষাবের বোন ছাড়া সবাই জানতো। ইনফ্যাক্ট তোমার 18 হলে এঙ্গেজমেন্ট করে রাখার কথা ছিল, কিন্তু তুমি মাঝখান থেকে বাংলাদেশ যেয়ে তোমার কাজিনকে পছন্দ করলে আর ওকে বিয়ে করতে চাইলে। এই খবর জানার পর আয়াস ঘরের সব কিছু ভেঙে হসপিটালিস্ট হয়েছিল। 1 সপ্তাহের বেশি সময় ওকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। একটা মেন্টালি ভেঙে পড়েছিল। প্রত্যেকটা মুহূর্তে ওর ডেটের কাছে, মমের কাছে তোমাকে ভিক্ষা চাইছে। পাগলের মতো তোমাকে চাইতো, কিন্তু তুমি তখন তোমার সিদ্ধান্ত অটল ছিলে। যদি একবার তোমাকে বুঝিয়ে তোমার মম ড্যাড এখানে আনতে পারতো, তাহলে তখনই তোমাদের এঙ্গেজমেন্ট করে রাখতো। কিন্তু তুমি তো আসতেই চাওনি, আর না কিছু শুনতে চেয়েছিলে। বলে একটা শুকনো হাসি দিল ক্যাথালিন। আবার ও বলল, তোমার ধারণা নেই তোমাকে ভালোবেসে মৃত্যু যন্ত্রটা কতটা ছটফট করেছে ও। তুমি কখনো জানোনি। তোমার মম ড্যাড তোমার খুশি চিন্তা করে তোমাকে কিছুই জানেনি, কিচ্ছুই না। আর না কখনো জানো, আর 18-12 বেশি সময় সুইসাইড করেছে জানো। ওর নাকি কখনো তোমাকে কারের পাশে মেনে নিতেই পারবে না। তুমি নাকি ওর ব্রেথ, ওর হৃদয়, ওর ব্লাড যাকে ছাড়া ও এক মুহূর্ত থাকতে পারে না। আয়াসকে 1 বছর পর্যন্ত সাইকিয়াট্রিস্ট দেখানো লেগেছে। ওকে কখনো একা ছাড়া হয়নি জানো। সব সময় ছায়ার মতো আঙ্কেল আন্টি থাকতো। একটা সময় ওর পাগলামি তো কমলো, কিন্তু আমরা আর আগের আয়াসকে ফিরে পেয়েছিলাম না। ও চেঞ্জ হয়ে গিয়েছে। সর্বদা হাসি খুশি থাকা ছেলেটা হয়ে গিয়েছে রাগী গম্ভীর। যে মানুষের সাথে মেলামেশা পছন্দই করতো না। ওর টেক্সাস চলে গিয়েছিল, ওখানে পড়াশোনা শেষ করেছে। আমাদের সাথে যোগাযোগ করিনি। ক্যালভিন খুব খেপেছিল তোমার উপর। অনেক ভিডিও বানিয়েছিল লুকিয়ে, যেটাও তোমাকে দিতে চেয়েছিল, কিন্তু বারবার আয়েশের কঠোর নিষেধাজ্ঞা ছিল তোমাকে কিছু জানানো যাবে না। সেই নিষেধাজ্ঞা ক্যালভিন মানতে চায়নি। তোমার নাম্বার খুঁজে তোমাকে সব জানাতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। তোমার নাম্বারও পায়নি। পাবে কি করে? আয়েশের নিষেধাজ্ঞা ছিল যে আয়েশের পিছনে তোমার সাথে ক্যালভিন যোগাযোগ করতে চেয়েছিল। সেটা জানতে পেরে আয়েশের সাথে খুব মারামারি হয়েছিল ক্যালভিনের। তারপর ক্যালভিন ও অস্ট্রেলিয়ায় চলে যায়, আর আসে না। আয়েশও চলে যায়, আর দেখা হয় না। আমাদের 5 জনের ফ্রেন্ডশিপ নষ্টের কারণ তুমি ছিলে। খুব রাগ লাগতো তোমার প্রতি, মনে হতো তোমাকে পেলে মেরে ফেলবো। যখন তোমাকে প্রথম রেস্টুরেন্টে দেখেছিলাম, খুব রাগ লেগেছিল। আমি তো জানতাম তুমি বিয়ে করেছো, পরে জানতে পারছি তুমি চিজ হয়েছ। সত্যি বলতে আমি নিষ্ঠুরের মতো খুশি হয়েছিলাম। তোমাকে যত দেখি তত আমার ফ্রেন্ডের সাথে কাটানোর সময়ের কথা মনে পড়ে। কিন্তু তুমি তো আয়েশের, তোমাকে কিছু বলার সাহস নেই। আমার কি কারোর নেই হিয়া? তোমার কোনো ধারণা নেই তোমার অবর্তমানে ও ঠিক কতটা কষ্ট করেছে। যেখানে তুমি নতুন অনুভূতি নিয়ে মেতেছিলে, সেখানেও বিনা কাফনে দাফন হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল আমাদের চেনা আয়াস। খুব মিস করি ওকে, খুব। জানো,
তোমাকে কখনো মন থেকে দোয়া দিতে পারবো না, তুমি খুশি কেড়ে নিয়েছো। আমি তো ঘৃণা করতাম তোমাকে, কিন্তু আয়াস বলেছিল তোমাকে দেখে নাকি ঘৃণা করাই যায় না, রাগ করে যায় না, কষ্ট দেওয়া যায় না। ও সত্যি বলেছিল, তোমাকে সত্যি ঘৃণা করতে পারিনি। না আমি পেরেছি, না ক্রিস্টিয়ান পেরেছিল। আমি শুধু চাই তুমি আয়েশের হয়ে যাও। প্লিজ হিয়া, এবার ওকে কষ্ট দিও না, প্লিজ। দীর্ঘ কথা শুনে হিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না, উঠে চলে আসলো। ক্যাথালিনের করুণ সুরে বলা কথায় হিয়া কিছুই বলল না, সোজা চলে গেল। সেদিকে তাকিয়ে থাকলো ক্যাথালিন। ও কি ঠিক করেছে সব বলে? হিয়ার চোখ বেয়ে পানি পড়ছে। মনে হচ্ছে নিজে একটা খুনিও, নিজ অজান্তেই খুন করেছে ও। একটা হাসি খুশি ছেলেকে খুন করেছে ও। কেন ওকে কেউ বলেনি? কি নিদারুণ কষ্ট পেয়েছে আয়েশ। খুনি। হিয়া নিজেকে খুনি ভাবল। ও খুন করেছে, একজনকে খুন করেছে। হিয়াদের ড্রয়িং রুমে বসে আছে সবাই। ছেলেরা কেউ বাড়ি নেই, পুলিশ স্টেশনে গেছে। হিয়া সকালে বেরিয়েছে, এখনও আসেনি। রাতে 10টা বাজে। ওর ফোনে কলও ঢুকছে না। হিমা বসে আছে ঈশ্বরের পাশে। আয়েশ ফ্লাইটে আছে, কিছু ঘন্টার ভেতরে এখানে পৌঁছে যাবে। কেউ ভাবতে পারছে না হিয়া গেল কোথায়। ও প্রায় দুপুর টাইমে বেরিয়েছে, তারপর আর ফিরে আসেনি। হিমার মন কুগাইছে, তার মেয়েকে কেউ কিডন্যাপ করেনি তো। অযাচিত ভয় জেঁকে বসেছে মনে। রিনভি অলরেডি ভার্সিটির ফ্রেন্ডের সাথে কথা বলেছে। কারো কাছে হিয়া যায়নি, ওর অসম্ভব ভয় লাগছে। হিয়া কোথাও গেলে ওকে ছাড়া যায় না। আজ কি এমন হলো? হারিস ও রাশেদ পুলিশ স্টেশনে এসেছে। ঋষভ রুয়াস যে যার মতো বেরিয়েছে হিয়াকে খুঁজতে। পুলিশ স্টেশনে যেতেই একজন পুলিশ অফিসার এসে আরিসের সাথে হ্যান্ডশেক করলো। পুলিশ অফিসার খুবই সম্মানের সাথে তাকে সহ হারিস রাশিদকে বসতে দিল। আরিস বসেই কোনো ভনিতা ছাড়াই বলল, হে অফিসার, মাই ডটার ইন ল ইজ মিসিং। অফিসারও ইংরেজিতে বলল, আমরা যত দ্রুত সম্ভব দেখছি, আগে রিপোর্ট লেখান। কখন থেকে মিসিং? রাশিদ বলল। দুপুর থেকে। ওই এখনো তো 24 ঘন্টা হয়নি। অফিসারকে কথা শেষ করার আগেই আরিস বলল, দেখুন অফিসার, আমি চাই আপনি এই মুহূর্তে পোস্ট পাঠান। ও কোনো বাচ্চা মেয়ে না। আর কোনো কারণ ছাড়াই এভাবে মিসিং মানা সম্ভব না। প্লিজ দ্রুত একটা পোস্ট রেডি করুন, রাতে অনেক কিছু হয়ে যেতে পারে। স্যার, কোনো সন্দেহ? অফিসারের কথাই আরিস ভেবে বলল, নো অফিসার, কোনো নির্দিষ্ট সন্দেহ নেই, কিন্তু আমার ধারণা ওকে কেউ কিডন্যাপ করেছে। কারণ হিয়া কখনো আগে এমন করেনি, এমন বাচ্চামো করবে না। তো আপনারা এখনই অ্যাকশন নেন। আশা করছি আপনারা হতাশ করবেন না। আজ রেগে আছে খুব। হিয়া মিসিং দুপুর থেকে। ওকে এখন কেন জানানো হয়েছে? রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। রাশিদ সহ সবে বাড়িতে আছে। হিমার বিপি ফল করেছে, তাকে ঘরে রাখা হয়েছে। আজ বুঝে পাচ্ছে না হিয়া ঠিক কোথায় যেতে পারে। ও তো এমন করে না। মুহূর্তের মাঝেই কলিং বেল বাজলো। সবে দরজার দিকে তাকিয়ে দ্রুত যেয়ে গেট খুলল। হিয়া এসেছে ভেবে, কিন্তু এসেছে ক্যাথালিন আর রিকার্ডো। ক্যাথালিন স্বাভাবিকভাবে ভেতরে ঢুকলো। ও মুখ দেখেই বোঝা যাচ্ছে হিয়ার মিসিং সম্পর্কে ও কিছু জানে না। ক্যাথালিন এসে রিনভির দিকে তাকিয়ে বলল, হিয়া ঘুমিয়ে পড়েছে কি? ওকে একটু ডেকে দাও। রিনভি হিয়া সম্পর্কে কিছু বলতে যাবে, তার আগেই আয়েশ বলল, ও ঘুমিয়ে পড়েছে, আমাকে বল কি প্রয়োজন। হঠাৎ আয়েশের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে ক্যাথালিনের ভয় লাগতে শুরু করলো। হিয়া কি বলে দিয়েছে? কি হলো ক্যাথ, বল আমাকে। বাবু ক্যাথালিন আয়েশের কথায় ভাবনা ছেড়ে হেসে বলল, ও এত জলদি ঘুমিয়ে পড়ছে? আচ্ছা, ওর সাথে কথা ছিল আমার। ও কথা বলতে চেয়েছিল। থাক, আমি কাল আসবো। বাই আয়াস। ক্যাথালিনার অস্বাভাবিক আচরণ আয়েশের চোখে কাটার মতো বিঁধল। ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর হাতে হিয়ার ফোন কেন? হাতের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল ক্যাথালিন। ও এখন কি বলবে? তখন হিয়া ওর কাছে ফোন ভুলে ফেলে গেছিল, এটা দিতে এসেছিল ও। কিছু বলছে না দেখে আয়েশ এবার কয়েকবার এগিয়ে ক্যাথালিনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, হিয়ার সাথে মিট করেছিস না? ক্যাথালিনের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। এই 7 বছরে আয়েশের রাগ তীব্র থেকে ভয়াবহ তীব্র হয়েছে। ওর ভয় লাগতে লাগলো। ও আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে আমাদের সাথে দেখা হয়েছিল আজ। তুই তো ওয়াশিংটন ছিলি। আজ গম্ভীর কণ্ঠে বলল। ক্যাথালিন নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ, আমি আজই বিকালে এসেছি।
ক্যাথালিন বলল। আয়েশের এভাবে কথাই রিয়াস বলল। ইয়াস কি করছিস? থাম। তুই সত্যি কথা বল ক্যাথ, তুই মিথ্যা বলছিস। ঋষাবের কোনো কথাই তোয়াক্কা না করে আজ ক্যাথালিনকে বলল। ক্যাথালিন এবার সত্যি বলার সিদ্ধান্ত নিয়েছে। ও ধীর কণ্ঠে বলল। হ্যাঁ, ওর সাথে আমার দেখা হয়েছিল, ওকে আমি সব বলে দিয়েছি। সাথে সাথে পাশে কর্নার টেবিলে রাখা কাচের শোপিসগুলো একেবারে আছাড় দিল আয়াস। ঝনঝনে আওয়াজে সম্পূর্ণ ড্রয়িং রুমে সবাই চুপসে গেল। ক্যাথালিন ভয়ে কুকড়ে গেল। নাজ রিনভি মুখে হাত দিয়ে কয়েকবার পিছিয়ে গেল। আয়াস রাগে গর্জে বলল। বলেছিলাম আমি তোদের, আমি বলেছিলাম, মানা করেছিলাম না আমি? কেন জানিয়েছিস ওকে? কেন? আয়াস ক্ষিপ্ত গতিতে এগিয়ে গেল ক্যাথালিনের দিকে। ক্যাথালিন ভয়ে দাঁড়িয়ে থাকলো। আয়াস রাগে ক্যাথালিনকে কিছু বলতে না পেয়ে জোরে দেওয়ালে ঘুষি মারল। ক্যাথালিন ভয়ে মুখে হাত দিল। আয়াস ওকে ধরে বলল। আই সোয়ার ক্যাথ, তুই প্রেগনেন্ট বলে বেঁচে গেলি, তাই আমি তোকে ছাড়তাম না। কেন জানিয়েছিস ওকে? কেন? কি দরকার ছিল? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া তুই কি করেছিস? তুই জানিস? হি আম মিসিং ক্যাথ, হি আম মিসিং। ওকে পাচ্ছি না ক্যাথ, তুই কি করেছিস? তোর কোনো ধারণা নেই। শেষের কথা বলতে যেয়ে আয়েশের গলবিল অবধি কেঁপে উঠল। ক্যাথালিনের সব ভয় আয়েশের একটা কথাই কেটে গেল। ও চিন্তিত হয়ে বলল। কোথায় গেছে ও? কখন থেকে পাচ্ছিস না? আয়েশ ক্যাথালিনের কথাই উত্তর না দিয়ে বলল। তুই কেন বললি ক্যাথ? কেন কেন? আয়েশের করুণ কণ্ঠে বলা কথাই ক্যাথালিনের খারাপ লাগলো। ও এগিয়ে আয়েশের দিকে এগিয়ে বলল। আমি ওকে জানাতে চাইনি আয়াস, আমি সত্যি ওকে জানাতে চাইনি, কিন্তু ও সব জেনে গিয়েছিল আয়াস, সব। আয়েশ ভুরুকুচকে তাকিয়ে বলল। সব জেনে গিয়েছিল মানে? ওকে কেউ কিছু বলেনি? ও কিভাবে জানালো? ও তোর ঘরের পেন্টেন্ট ডায়েরি সব পেয়ে গিয়েছিল আয়াস। ক্যাথালিনের কথাই আয়েশ অবাক হলো। হিমা তো কখনো ওর রুমে যায়নি, না যায় তাহলে হঠাৎ ওর রুমে গেল কেন? আয়েশে কিছু মনে আসতে ও ক্যাথালিনকে আলতো করে ধরে বলল। ক্যালভি ওকে জানিয়েছে না? বল, ও জানিয়েছে তাই না? ক্যাথালিন ভয় পেল। ও বলল। না, ও কোথা থেকে জানাবে হিয়াকে? ও তো অস্ট্রেলিয়ায় আছে। আমার কাছে তুই মিথ্যা বলতে পারিস না ক্যাথ। ক্যালভি জানিয়েছে, বল। আয়েশের কথায় ক্যাথালিন ভয় মাথা নাড়িয়ে সম্মতি দিল। সাথে সাথে ফোন টেবিলে লাথি মেরে ভেঙে ফেলল আয়াস। রিকার্ডো এসে ক্যাথালিনকে জড়িয়ে ধরল। রিনভি ভয় আবার পেছনে গেল। নাচের হিসাবের হাত চেপে ধরল। ঈশার পায়ের কাছে তখন কাজ পড়ে আছে। এতদিন পর আয়েশের এমন রূপ দেখে তিনি আবারও ভয় পেলেন। আয়েশ রেগে চেঁচিয়ে বলল। কি সমস্যা ওর? এত কিসের রাগ ওর হিয়ার প্রতি? কি করেছে হিয়ার? কি? আমি বলেছিলাম না বলতে। আমি জানতাম ও মানতে পারবে না, তারপরও কেন বলতে গেল? কেন? আমি হিয়াকে চিনি ক্যাথ, আমি জানি ও কি করতে পারে। ও যতটুকু নিজেকে না চেনে আমি তার থেকে বেশি ওকে চিনি। ও কখনো সহ্য করতে পারবে না, ও কখনো সহ্য করতে পারবে না। বলে আয়াস ফ্লোরে বসে পড়ল। আজ 6 বছর পর এভাবে ভেঙে পড়তে দেখল ওকে সবাই। আর ছেলের দিকে এগিয়ে তাকে ধরে বলল। শান্ত হও। আমি কিভাবে শান্ত হব ড্যাড? আমি আবারও হারিয়ে ফেলছি ড্যাড, আমি ওকে আবারও হারিয়ে ফেলছি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ড্যাড। শি ইজ মাই এভরিথিং, মাই হার্ট, মাই ব্রেথ, এভরিথিং। আই এম অবসেসড উইথ হার। আয়াস করুণ স্বরে বলল। আর ছেলেকে জড়িয়ে ধরে বলল। শান্ত হও, প্লিজ শান্ত হও। কোথাও হারাবে না হিয়া, কোথাও না। আমি কথা দিচ্ছি, আমি এনে দিব ওকে। আই প্রমিস, আমি হিয়াকে ফিরিয়ে দেব। আয়াস নিজেকে ছাড়িয়ে বলল। আর সেবার উঠে আয়াসের হাত ধরে বলল। আই প্রমিস শন, আমি হিয়াকে যে করেই হোক তোমার কাছে ফিরিয়ে দেব। আয়াস বাবার কথায় বিশ্বাস না করে বড় বড় পায়ে বেরিয়ে গেল। ইশরা এগিয়ে বললেন। আয়াস কোথায় যাচ্ছ? আয়াস, বাইরে তুষার ঝড় হচ্ছে। আয়াস, কথা শোনো। কিন্তু মায়ের কোনো কথাই কানে নেয়নি আয়াস। তীব্র বরফ ঝড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার পরপরই বেরিয়ে গেল আরিশ, রাশেদ, ঋষভ ও নাচকে রেখে বেরিয়ে গেল এই তুষার ঝড়ে। শুধু ড্রয়িং রুমে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে সবাই। রিকা, হারুন সব জানলো, রিনভি, রুয়াস কিছুই জানে না। এসব ঘটনায় হতবাক হয়ে গেল ওরা। রুয়াসের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। 7 বছর আগে ওকে একবার হোস্টেলে রাখা হয়েছিল। জীবনের ওই প্রথম, ওই শেষ। তখন ও হাই স্কুলে ছিল। 1 বছর পর এসে দেখলো অ্যাশ টেক্সাস চলে গেছে। আজ 2 মাস পর পর আসতো দেখা করতে। 1 সপ্তাহের বেশি থাকতো না, রুম থেকেও বের হতো না। তখনই আয়াসের সাথে রুয়াসের দূরত্ব হয়েছিল।
তখনই রিনভির সাথে রিলেশনশিপে গেছিল ও। রুয়াস এই প্রথম আয়াসকে এমনভাবে দেখলো। প্রিয় ভাইয়ের এমন রাগী করুণ চেহারা দেখে অবাকের সাথে খুব খারাপ লাগছে ওর। এতটুকুই বুঝেছে হিয়াকে ওর ভাই খুব ভালোবাসে, খুব। আমি আরিশ আহমেদ বলছি। পুলিশ অফিসার তড়িঘড়ি করে বলেন, জি স্যার, বলুন। আপনাদের টিমের কি খবর? আমি এখনও কেন কোনো উত্তর পাইনি। আরিশের গম্ভীর কণ্ঠে অফিসার জানালো, স্যার, আপনার কথা মতো আমরা 3 সদস্য 4টি টিম করেছিলাম। আমরা অন্যান্য পুলিশ স্টেশনে অলরেডি ম্যাডামের ছবি পাঠিয়ে দিয়েছি, তারাও তদন্ত করছে। কিন্তু স্যার, বাইরে এই পরিস্থিতিতে আমাদের একটা টিমও কিছুই করতে পারছে না। সাথে সাথেই আরিশ কপাল চেপে ধরল। আজকের তুষার ঝড় হতে হলো। আরিশ আবার বলল, অফিসার, আরও কিছু টিম রেডি করুন যারা কাল সকালে বের হবে। দরকার পড়লে আমি তাদের পে করব। তবুও যত টিম সম্ভব তৈরি করুন। সরি স্যার, কাল খুব বেশি টিম তৈরি করে দিতে পারবো না। আমাদের তুষার ঝড়ের ক্ষয়ক্ষতিতে মানুষকে সাহায্য করতে হবে। আমি কাল আপনাকে 2টা টিম বানিয়ে দিতে পারবো, হায়েস্ট। অফিসারের কথাই দীর্ঘ শ্বাস ছাড়ল আরিশ। কাল যে অসম্ভব ক্ষয়ক্ষতি হবে সে ও জানে। ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হলে সেনাবাহিনীকেও নামাতে পারে। আরিশ কিছুক্ষণ থেমে আবারও বলেন, ওকে, 2টি না, আপনি কাল 3টি সদস্যের দল তৈরি করে দেবেন। আপনাদের ক্ষয়ক্ষতিতে কাল আমি কিছু লোক পাঠাবো, ওরা হেল্প করবে। তবুও আমি কাল 3টা টিম চাই। ঝড় একটু কমলেই সাথে সাথে কাজে নেমে পড়বেন। আরিশের কথাই অফিসার বলেন। ওকে স্যার। আরিশ কল কেটে নিজের পার্সোনাল সেক্রেটারি পলকে কল দিল। কিছু সেকেন্ডের মাঝে রিসিভ হতেই আরিশ আদেশ ছুঁল, লস অ্যাঞ্জেলসে যত ডিটেকটিভ আছে কন্ট্যাক্ট করো। তুষার ঝড় আমার পরেই যেন তারা ইনভেস্টিগেশন শুরু করে। ইয়ার সম্পর্কে সকল তথ্য তাদের জানাও। আর এখনই অফিসে আসো। বলেই কেটে দিল আরিশ। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যেন এই তুষার ঝড় থেমে যায়। তুষার ঝড় মানে হলো প্রবল ঠান্ডা বাতাসের সঙ্গে একটানা প্রচণ্ড তুষারপাত। আকাশ অন্ধকার হয়ে আসে, ঘূর্ণিঝড়ের মতো বাতাস হু হু করে বইতে থাকে। তুষার কণাগুলো বাতাসে ভেসে চোখে মুখে বিঁধতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চারপাশ সাদা চাদরে ঢেকে যায়। রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর সব কিছু যেন মিলিয়ে যায় এক রঙে। বাতাসে গর্জন, শীতল হিমেল হাওয়া আর ঘন তুষারের কারণে এক পা দূরেও কিছু দেখা যায় না। মনে হয় প্রকৃতি যেন এক অদৃশ্য প্রাচীর তুলে ধরে মানুষের সামনে। সাধারণত এই সময় লস এঞ্জেলসের মতো কোলাহলপূর্ণ জায়গা নিস্তব্ধ থাকে না। জনসমাগমে রাতভর সব কোলাহল পূর্ণ থাকে। কিন্তু পরিস্থিতি আজ ভিন্ন। আবহাওয়া আগে জানিয়েছিল সংবাদ মাধ্যমে, শীতের সময় আমেরিকাতে এমন হতেই থাকে। তার সাথে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে থাকে। আয়েশ ড্রাইভ করছে। হিয়ার সকল পছন্দ জায়গায় ও খোঁজ করেছে। অসম্ভব তুষার পড়ছে। বাইরে প্রায় ঝাপসা। রাস্তায় বরফের আস্তরণে ভরা, গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। কিন্তু আয়েশ থামবে না। যেভাবে হোক ওকে হিয়াকে খুঁজতে হবে। অনেক কষ্টের পর পেয়েছে ওকে, এত সহজে ছাড়বে না। ফায়ারফ্লাই, আমাকে কেন তো যন্ত্রণা দাও তুমি? এত ভালো লাগে আমাকে কষ্ট দিতে? তুমি কেন বোঝো না? কেন বারবার আমাকে কষ্ট দাও? কেন বলছো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? কেন বোঝো না? কেন? নিজে নিজে বলে আয়াস গাড়ি থামালো। এখানে প্রায় হিয়া আসতো। এই জায়গা ওর খুব পছন্দের ছিল। আয়াস বের হলো। গায়ে শুধু একটা উলের সোয়েটার। আয়াস বেরিয়ে হিয়া বলে চিৎকার দিল। কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আয়াস মুহূর্তের মাঝে বরফে আচ্ছাদিত রাস্তায় বসে পড়ল। এই দিয়ে 12টা জায়গা খুঁজলো ও, কোথাও পেল না ও। প্লিজ হিয়া, ফিরে এসো। প্লিজ ফিরে এসো, প্লিজ। ক্যালবে, প্লিজ স্টপ। কি বাচ্চামো শুরু করেছিস? ঋষভের কথাই তেতে উঠল ক্যালভেন। কয়েকবার এগিয়ে গিয়ে বলল, লাইক সিরিয়াসলি বাচ্চামো লাগছে তোদের কাছে? নাকি ও তোর বোন বলে তুইও জানাতে চাইছিস না? তুইও সেলফিশ হয়ে গেলি রিস। তুই ভুল ভাবছিস ক্যাপলি, এমন কিছুই না। আজ খুব রাগ করবে জানতে পারলে। সেদিন তো নিজের চোখে দেখতে পেলি ও কেমন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করেছে, নিজের ক্ষতি করেছে। ঋষভের এসব কথা ক্যালভেনের কাছে যুক্তিহীন লাগলো। ও খেপে বেরিয়ে যেতে নিলে ক্যাথালিন ওর হাত ধরে আটকালো। রাগে ক্যালভিন দাঁতে দাঁত পিষে বলল,
উফ ক্যাথ, হাত ছাড় আমার। ক্রিস্টিয়ান ক্যাথালিনের থেকে ক্যালভিনকে টেনে সামনে এনে বলল, দেখ ক্যালভি, হিয়াকে আমরা কেউ চিনি না, জানি না, কখনো দেখিও নি, সুতরাং ওর প্রতি এত রাগ রাখিস না। আর অ্যাশ তো কখনো জানায়ও নি ওকে। এখানে ওর দোষটা কোথায়? ক্যালভিন রেগে ক্রিস্টিয়ান থেকে নিজেকে সারিয়ে বলল, আমি কখনো জানতেও চাই না, দেখতেও চাই না, ওর মতো মেয়েকে আমি দেখতেও চাই না। অ্যাশ কখনো জানেনি, বিদায় আমি জানিয়ে দেবো। আর ওই মেয়ে কেন এসেছে অ্যাশের হৃদয়ে, কেন এত ক্লোজ ভাবে মেলামেশা করছে, কেন ও? এবার খুব মেজাজ খারাপ হলো ঋষাবের। ও তেতে যে ক্যালভিনকে বলল, কারণ হিয়া ইয়াশকে খুব ভালো ফ্রেন্ড ভাবে। ওরা খুব ভালো ফ্রেন্ড। আর দেখতে গেলে দোষ অ্যাশের নিজের। ও কেন ছোট থেকে হিয়াকে সাথে নিয়ে ঘুরতো? ক্যালভিন রেগে ঋষাবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুই নিজের বোনকে ডিফেন্ড করছিস রিস? তোর চোখে কি অ্যাশের কষ্টগুলো বাঁধে না, নাকি অন্ধ হওয়ার নাটক করছিস, কোনটা? এবার ঋষাব রেগে ক্যালভিনের শার্টের কলার চেপে ধরে বলল, অনেক বেশি কথা বলিস তুই ক্যালবি। কতটুকু চিনিস তুই অ্যাশকে? জাস্ট স্কুল থেকে চিনিস। আমি ওর 4 ফুট থেকে ফ্রেন্ড। তোর থেকে ওকে 1000 গুণ বেশি চিনি। ক্রিস্টান ক্যাথালিন দুজনে ঋষাব আর ক্যালভিনকে ছাড়ি আলাদা করলো। ক্যাথালিন ওদেরকে বলল, স্টুপিড গাইস, কি করছিস? তুই ভুলে গেছিস আমরা এখন আয়াসের রুমে আছি, ও যে কোনো সময় চলে আসবে। ক্রিস্টান ও ক্যাথালিনের সুরে বলল, এক্স্যাক্টলি। এখানে এইভাবে ঝামেলা করিস না। অ্যাশ যে হিয়াকে নিয়ে কতটা পজিটিভ সেটা আমরা সবাই জানি, সো প্লিজ থাম। আজব, তোর সবাই কেন ওই মেয়েকে ডিফেন্ড করতে চাইছিস? মেয়েটার কি কোনো দোষ তোর চোখে পাচ্ছে না? ক্যালভিনের কথাই ক্যাথালিন বিরক্ত হয়ে বলল, এখন তো মনে হচ্ছে আয়াসের সাথে তোকেও সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। পাগল হয়ে গেছিস তুই? বলে ক্যাথালিন বেডে বসে পড়ল। ক্রিস্টান বলল, দেখ ক্যালভি, বেশি বেশি করে ফেলছিস। আমরা কেন ওকে ডিফেন্ড করতে যাব? অ্যাশ আমাদের ফ্রেন্ড, ওর জন্য আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু মেয়েটা অ্যাশের ফিলিংস সম্পর্কে কিচ্ছু জানে না। এখানে ওর দোষ কী? আর অ্যাশ যখন জানতে নিষেধ করেছে তখন তুই কেন এত ঝামেলা করে সব জানতে চাইছিস? আজব, জানাতে সমস্যা কি? এখানে অ্যাশ কষ্ট পাচ্ছে, যার জন্য কষ্ট পাচ্ছে তার সম্পূর্ণ রাইট আছে এটা জানার। তোরা এমন করছিস কেন? ক্যালভিনের কথাই ক্যাথালিন বলল, কারণ তুই সাধারণভাবে বলতে চাচ্ছিস না। এখন পর্যন্ত আয়াসের যত পাগলামো কান্নাকাটি ভাঙচুরের ভিডিও করে ওটা পাঠাতে চাইছিস। কে ভিডিও করে পাঠাতে চাইছে? পেছন থেকে আয়েশের গুরুগম্ভীর ভারী কণ্ঠে বলা কথাই সবাই চমকে পেছনে তাকালো। আয়েশের ডান হাতে তখনও স্পর্শ সফেদ ব্যান্ডেজ করা। ও রুমে ঢুকে বলল, বল, আমি কিছু জিজ্ঞেস করছি। ক্যাথালিন তড়িঘড়ি করে বলল, আরে তেমন কিছু না, আমরা ঋষাবকে বলেছিলাম। তো কি বলছিলি? আয়েশের কথাই ক্রিস্টিয়ান এগিয়ে গিয়ে বলল, আমরা তো সবাই তোকে নিয়ে ট্যুরে যেতে চাইছি, তাই ওকে বলেছিলাম সব ভিডিও করতে। আয়েশের চেহারা দেখে বোঝা যাচ্ছে ও এসব বিশ্বাস করেনি। ওদের সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আয়েশ। কিন্তু ক্যালভিন কোনো প্রকার ভয় বা ভনিতা ছাড়াই আয়েশকে বলল, এরা মিথ্যা বলছে সব তোকে। দ্রুত ঋষভ এসে ক্যালভিনের মুখ চেপে ধরল। আয়েশের দিকে ফিরে বলল, ওর মাথা তোর থেকে খারাপ হয়ে গেছে বেশি। তুই কিছু মনে করিস না। এই ক্রিস, ওকে নিয়ে যা তো। ওকে ছাড় রিস। আয়েশের কথাই ঋষভ ওকে না ছেড়ে দ্রুত নিয়ে যেতে লাগলো। ক্যালভিন নিজেকে ছাড়িয়ে বলল, স্যার আমাকে তোদের মতো অন্ধ না আমি। আমার তোর ফায়ারফ্লাইকে সব বলতে চাচ্ছি। তোর কান্নাকাটির ভিডিও, পাগলামের ভিডিও সব আছে আমার কাছে। আমি ওকে সব জানিয়ে দেবো। এবার আয়েশের কুচকানো ভুরু শিথিল হলো। ক্যালভিনের দিকে তাকিয়ে বলল, পাগলামি ছাড়। উফ, আমি পাগলামি করছি? এক পাগল আমাকে বলছে আমি পাগলামি করছি? ক্যালভিনের কথাই আয়েশ কিছু বলল না। ঘরে ঢুকে ওর সামনে যেয়ে দাঁড়িয়ে বলল, যা বাড়ি যা, তোর মাথা গরম আছে, যা। অ্যাশ, কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? কার জন্য? মেয়েটা তোর সম্পর্কে জানেও না, কেন জানাচ্ছিস না? কষ্ট পাবে বলে? ও তো ডিজার্ভ করে এটা। ক্যাথালিন ক্যালভিনের হাত ধরে ওকে নিয়ে যেতে নিলেই ক্যালভিন হাত ঝাড়া দিয়ে বলল, মেয়েটা জানো তুই ওর জন্য কত কষ্ট পাচ্ছিস? একটা নোংরা মেয়েও। সাথে সাথেই আয়েশ রেখে ক্যালভিনের শার্টের কলার চেপে ধরে বলল, স্টপ ইট ক্যালভি। করবো না আমি স্টপ। আমি তোর পরিবর্তন মানতে পারছি না। ওর মা বাবা তোর সাথে বিয়ে ঠিক করলো, তোর মাকে কথা দিল, এখন ওনাদের মেয়ে যে অন্য কাউকে পছন্দ করলো, ওনারা ধ্যান ধ্যান করে রাজিও হয়ে গেল। তুই বুঝতে পারছিস কি নোংরা বাবা মা আর কি নোংরা মেয়ে?
সাথে সাথেই আয়েশ ক্যালভিনের নাক বরাবর একটা ঘুষি মেরে ওকে নিচে ফেলে দিল। আয়েশ ক্যালভিনের উপর বসে আরও কয়েকটা ঘুষি মারল। চেঁচামেচি করে ঋষভ, ক্রিস্টান, ক্যাথালিন ওকে আটকাতে চাইল। এত চেঁচামেচির নিচে থেকে ঈর্ষা দৌড়ে আসলো। এমন অবস্থা দেখে তিনি আটকাতে লাগলেন। ক্যাথালিন নিচে পড়ে থাকা ক্যালভিনকে উঠিয়ে নিজের উপর ভর দিয়ে বাইরে নিয়ে যেতে নিলেই ক্যালভিন ঠোঁটের পাশে রক্ত মুছে আয়েশের দিকে তাকিয়ে হেসে বলল, তোর হিয়ার যদি বাচ্চাও হয়ে যায় আমি তবুও ওকে জানাবো। আমি জানাবো অ্যাশ, তুই যে কষ্ট পাচ্ছিস তা আমি ওকে জানিয়েই ছাড়বো। ও যদি সত্যিই জেনে মরে যায় তবুও আমি জানাবো ওকে, আমি জানাবো। না ক্যালভি, তুই ওকে কিচ্ছু জানাবি না, কিচ্ছু না। আয়াস করুণ সুরে বলল। ক্যালভিন হেসে হেয়ালি করে বলল, আমি জানাবোই। 10 বছর পর হলেও জানাবো, 50 বছর পর হলেও জানাবো। আমি কথা রাখতে জানি অ্যাশ, আমি কথা রাখতে জানি। অতীতের কথা মনে করে চেঁচিয়ে উঠল আয়াস। ও এখনো বসে আছে সেই তুষার ঝড়ের ভেতর। মাথায় বরফের আস্তরণে চুলগুলো ঢেকে দিয়েছে। আয়াস মুখে হাত দিয়ে সে অবস্থায় বলল, তুই ঠিকই কথা রেখে ফেললি ক্যালভি। তুই ভালো করিস নি ক্যালভি, তুই ভালো করিস নি। তুই জানিস না তুই কি করেছিস। সামান্য কিছুতেই ওর হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে। ও তোর আমার মতো শক্ত হৃদয়ের না, ও কোমল হৃদয়ের, ও কোমল হৃদয়ের। ও কিছুতেই মানতে পারবে না, আমি চিনি ওকে। কিছুক্ষণ থেমে আয়াস আবার বলল, কোথায় চলে গেলে হিয়া? ফিরে এসো প্লিজ, হিয়া ফিরে এসো। ভালোবাসার লোভ দেখে আমাকে কেন ধ্বংস করছো? কেন চলেও তো গেছিলে, আবার ফিরে কেন আসলে? আমি তো নিজেকে সামনে নিয়েছিলাম, তুমি এসে আবার আমার বন্দি করে হৃদয়ে ভালোবাসা জাগিয়েছ। আমি তো ছেড়ে দিয়েছিলাম তোমাকে, দোয়া করেছিলাম। কেন ফিরলে? কেন? এইভাবে যদি আমাকে কষ্ট দিবে তাহলে কেন ফিরে এলে? প্লিজ হিয়া ফিরে এসো প্লিজ। তোমাকে না জানানোর শাস্তি দিও না আমাকে প্লিজ। রাতভর হাহাকার শেষে ভোরের আলো ফুটতেই চারপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। যেন ঝড় তার সমস্ত ক্রোধ উগরে দিয়ে এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। আকাশ ছিল হালকা নীল। সূর্যের প্রথম কিরণ তুষারের উপর পড়তেই চারিদিকে ঝলমলে রূপালী আভা ছড়িয়ে পড়ল। রাস্তাঘাট, গাছপালা, ছাদের কানে সবকিছু সাদা চাদরে ঢাকা। মনে হচ্ছিল পুরো পৃথিবীটাকে কেউ নতুন করে সাজিয়ে দিয়েছে। গাছের ডালগুলো ভারী তুষারে নুয়ে পড়েছে। ছোট ছোট ঝোপগুলো যেন সাদা ভাস্কর্যে রূপ নিয়েছে। মুনলিট উইসপার্সে নিজের কক্ষে বসে আছে আরিশ। সারা রাত চোখের পাতা এক করতে পারেননি তিনি। কোথাও খুঁজতে বাকি রাখছেন না। ভোর 5টায় ঝড় থেমেছে তখন থেকে তার হায়ার করা পুলিশ টিম সহ ডিটেকটিভ টিমও বেরিয়েছে। আরিশ টেবিল থেকে ফোন উঠিয়ে কল লাগালো ইস্টার নাম্বারে। ইস্টা কল রিসিভ করতেই আরিশ বলেন, আয়াস বাড়ি ফিরেছে? না। স্ত্রীর উত্তর শুনে মাথা চেপে ধরলেন আরিশ। এই ছেলেকে নিয়ে তিনি পারবেন না। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, রয়াস কোথায়? ও বাড়িতেই ছিল, একটু আগে বেরিয়েছে। ইশরা ক্লান্ত কণ্ঠে বলেন, সারা তিনি ঘুমাননি। আরিশ বলেন, বাকিরা কোথায়? ঋষভ, রিনভি, নাজ, ক্যাথালিন ওরা সবাই বেরিয়েছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন কেটে দিলেন তিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 10টা বাজে। চেয়ার থেকে উঠে পলকে এক ডাক দিতেই পল ভেতরে এসে বললেন, স্যার। বাইরের কি খবর? ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? পল মাথা তুলে বললেন, স্যার, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। অনেক পরিবার আটকে পড়েছে, রাস্তায় রাস্তায় অনেক গাছ ভেঙে পড়েছে। আরিশ জানতেন এমন কিছুই হবে। তিনি বলেন, আজ রেস্টুরেন্ট বন্ধ থাকবে। সব কর্মচারীদের বলো পুলিশের সাথে হাত মিলিয়ে সাধারণ মানুষের যেন হেল্প করে। আর হসপিটালগুলোয়ও লোক লাগাও। হিয়ার ছবি দাও তাদের। নাম পরিচয়হীন কেউ হসপিটালে অ্যাডমিট হলেও যেন চেক করে দেখে। জি স্যার। বলেই বেরিয়ে পড়েন পল। আরিশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজেও বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিজের গাড়িতে বসে আছে আরিশ, পাশে সেক্রেটারি পল। এভাবে উনি বসে থাকতে পারবেন না, কথা দিয়েছেন আয়েশকে। মাঝ রাস্তায় খেয়াল করলেন একটা পাইন গাছ পড়ে আছে। কয়েকটা লোক মিলে দাঁড়িয়ে দেখছে সেটা কিভাবে সরানো যায়। আরিশ নিজে সাহায্য করবেন বলে নেমে পড়লেন। সাথে ড্রাইভার আর সেক্রেটারিকে নামার নির্দেশ দিলেন। আরিশ কাছে এগিয়ে যেতে 3জন লোক এগিয়ে এসে বলেন, আরে মেয়র স্যার, আপনি কেন নামলেন? আমরা করে দিচ্ছি। আরিশ হেসে ফেলেন তাদের কথায়। তিনি বর্তমান মেয়র নন, তবু এখানকার মানুষ এখনও তাকে মেয়র বলেই সম্বোধন করেন। মানুষের এত ভালোবাসা এখনও তিনি পাচ্ছেন দেখে খুশি হলেন। তিনি হেসে তাদের মতো আমেরিকানভাবে বললেন, কেমন আছেন আপনারা সবাই? অনেক ভালো স্যার, আপনি? 3জনের ভেতর একজন বলে উঠল। আরিশ হেসে বললেন, অনেক ভালো। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুনলাম।
সবাই সুস্থ আছেন আশা করি। কথা শেষ করার আগেই আরও একটা গাড়ি এসে থামলো। বিপরীতে সেটা দেখে আরিশ জানালেন, চলুন এটা দ্রুত সরিয়ে ফেলি, নয় অনেকের সময় নষ্ট হবে। বলে হাতে হাতে ধরাধরি করে গাছটা সরিয়ে দিলেন। সাথে সাথে একটা লোক বলেন, আপনি না ধরলেও পারতেন স্যার। আরে আপনারা সবাই ধরছেন, আমার ধরতে সমস্যা কি? আরে সবাই ধরলে জলদি হয়ে যাবে। আমি একজন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। আরিশের কথায় লোকগুলো একজন হ্যান্ডশেক করে বলল। আপনি এখনও চেঞ্জ হননি স্যার, এখনও আগের মতোই আছেন। আরিশ হেসে সবার সাথে হ্যান্ডশেক করতে নজর পড়ল সামনে একটা লোককে, বর্তমান মেয়র ইউলিয়াম। তিনি হেসে এগিয়ে আসলেন আরিশের কাছে। আরিশও হেসে কুশল বিনিময় করলেন। মেয়ের হেসে বলেন, কেমন আছো এক্স মেয়র? শুনলাম ছেলের গার্লফ্রেন্ডকে পুলিশ টিম তৈরি করে সার্চ করছো। কতগুলো যে খোঁচা মারতে বলেছে ভালোই বুঝলো আরিশ। তখন তীক্ষ্ণ হাসি দিয়ে বলেন, দেশের একজন নাগরিককে খুঁজতে আমার অধিকার আছে, আশা করি তুমি ভালোই জানো। আর আমাকে রাষ্ট্র বিষয়ে বোঝাতে এসো না। এবার হাসি কমে আসলো উইলিয়ামের। তিনি একটু কঠোরভাবে বলেন, একজন নাগরিককে খুঁজতে এত টিম কে পাঠায়? আমি পাঠাই। এমন টিপ অন্য নাগরিকদের খুঁজতে আমি আগেও লাগিয়েছি, আশা করি ভুলে যাওনি। এই একটা ব্যাপার তোমাকে আমাকে আলাদা করেছে। তুমি সবাইকে সাধারণ নাগরিক হিসেবে দেখো, আর আমি সবাইকে আমার কাছের মানুষ হিসেবে দেখি। আরিশের কথাই চল শক্ত হয়ে গেল উইলিয়ামের। তিনি কঠোরভাবে বলেন, এমন একটা সময়ে এভাবে ফোর্স নিয়ে নিজের কাজে লাগাতে পারো না। অত্যন্ত আমি মেয়র থাকতে এমন করতে দেব না। এবার আরিশ রেগে বলেন, আমাকে রাগাতে এসো না উইলিয়াম, আমার রাগ তোমার জন্য ভালো হবে না। বলেই চলে যেতে নিলেই উইলিয়াম আটকে বলেন, দেখি কিভাবে ফোর্সকে কাজে লাগাও। আরিশ এবার হেসে তার দিকে এগিয়ে বললেন, তুমি খুব ভালো করেই জানো তোমার থেকে মানুষ আমাকে ঠিক কতটা ভালোবাসে। আমার এক ডাকে লস অ্যাঞ্জেলসের মানুষ জড়ো হয়ে যাবে। এসব ঠুনকো বিষয় নিজের মস্তিষ্কে না ঘেঁটে তুলে রাখো। সামনের বছরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকে পাবে। নিজের জায়গা শক্ত করো, আমার মতো কারো সামনে দাঁড়াতে পারবে না। আরিশের কথা খুব সম্মানে লাগলো উইলিয়ামের। তিনি তেতে বলেন, অহংকার করো? অহংকার নয়, মানুষের ভালোবাসার আত্মবিশ্বাস এটা। বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না আরিশ। এসব ঠুমকো বিষয়ে এখন তিনি মাথা ঘামাতে চান না। গাড়ি চলছে আরিশের। এখন একটারও বেশি বাজে। কেউ এখনও হিয়ার সন্ধান দিতে পারেনি। আরিশ অস্থির হলেন। ওনার ভয় লাগছে কাল রাতে যে ভয়াবহ ঝড় হলো, হিয়া আদৌ জীবিত আছে তো? পলকে বলেন, খবর দাও, এখনো কেন নিউজ আসলো না? স্যার, লস অ্যাঞ্জেলের 3টি ডিকোটিভি টিম কাজ করছে। প্রায় 18 জনের বেশি কাজ করছে এই মুহূর্তে। আর 3টি সদস্য 8টা টিম খুঁজছে। পলের কথায় মেজাজ খারাপ হলো আরিশের। তিনি তেতে গিয়ে বলেন, এখনো কেন খুঁজে পাচ্ছ না? কেন? নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করলেন তিনি। 24 ঘন্টা হলো নিখোঁজ। মাথায় নানান চিন্তা ঘুরছে। হেয়ার যদি কিছু হয়, তার ছেলেকে কেউ আর বাঁচিয়ে রাখতে পারবে না, কেউ পারবে না। আর তার বহু আদরের সন্তান, ব্যক্তিত্ব ও আয়াস অনেকটা তার মতো পেয়েছে। তিনি মুহূর্তের মাঝেই কল লাগালেন একটা নাম্বারে। কল রিসিভ হতেই খুবই খুশি হয়ে অপর পাশের লোক বলেন, আরিশ আহমেদ, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? আরিশ কিছুটা হাসার চেষ্টা করে বলল, যেটা ভালোই বুঝতে পারল অপর পাশের লোক। তিনি সন্ধিয়ান কণ্ঠে বলেন, কিছু সমস্যা হয়েছে আরিশ? কিছু না লুকিয়ে আরিশ বলেন, আই নিড এ ফেভার দোস্ত। কি হয়েছে আরিশ? আরিশ স্বাভাবিকভাবেই বলেন, ডু ইউ রিমেম্বার হিয়া? ইয়েস আই ক্যান। আয়েশ যাকে পছন্দ করে, সেদিন পার্টিতে ডেকেছিলাম ওকে। আয়েশের সাথে খুব সুন্দর মানাবে। কিন্তু কি হয়েছে? লোকটির কথাই আরিশ সব খুলে বললেন না। যতটুকু বললে হিয়াকে খুঁজতে সুবিধা হবে ততটুকুই বলেন। শি ইজ মিস 24 ঘন্টার বেশি সময় মিসিং। আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না। আই থিঙ্ক ওকে কেউ কিডন্যাপ করেছে। এখনো কোনো ফোন কল আমি পাইনি। আরিশের কথায় লোকটি অবাক হয়ে বলেন, হোয়াট? বলো কি, ফোর্স লাগিয়েছো? ইয়েস, আমি পুলিশ ও ডিটেকটিভ লাগিয়েছি, বাট কেউ এখনো কোনো সন্ধান দিতে পারেনি। আই নিড সামিয়াস ফোর্স অ্যান্ড হেলিকপ্টার্স। আমি চাই লস অ্যাঞ্জেলস, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট,
ফরেস্টগুলো যেন দেখা যায়। আয়েশের কথাই লোকটি বলল। আমার আমেরিকার অ্যাটর্নি জেনারেল হওয়ার তোমার অনেক আবদান আরিশ। আমি অকৃতজ্ঞ নই, তুমি চিন্তা করো না। এই মুহূর্তে আমি যোগাযোগ করছি আর আমি কিছু শর্টের টিম পাঠাচ্ছি। আশা রাখি খুব দ্রুত খুঁজে পাবে। অনেক ধন্যবাদ তোমাকে। নাচি রিনভির মাঝে বসে আছে ক্যাথালিন, একের পর এক কল করছে ক্যালভিনকে। অনেক আগে ক্রিস্টিয়ান বেরিয়েছে হিয়াকে খুঁজতে। ক্যালভিন কল রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, বলো ক্যাত। ইউ মাদার, তুই কেন হিয়াকে বলতে গেলি? কি করছিস? কোনো আইডিয়া আছে? হিয়া মিসিং। 24 ঘন্টা ধরে আমরা পাগলের মতো খুঁজছি ওকে। কাল তুষার ঝড় হয়েছে। তোর কোনো ধারণা আছে কি ভয়াবহ অবস্থা? ও কেমন আছে কে জানে? এতক্ষণ ধরে ক্যাথালিনের কথা শুনে অবাক হলো ক্যালভিন। ও ভেবেছিল হিয়া সত্যি জেনে আয়েশকে জড়িয়ে ধরে ওকে ভালোবাসতে চাইবে, কিন্তু এমন হবে ও ঘুণাক্ষেরও বুঝতে পারেনি। আয়েশের অবস্থা বোঝার চেষ্টা করে ও কল কেটে দিল।